জীবন যেন বহতা প্রবাহ, আর সেই প্রবাহে আমরা সকলে অতি সামান্য। কখন জীবনের কোন পথে যে কী অদ্ভুত ঘটনা ঘটে যায় তা কে বা বলতে পারে। আমি ইরিনা আজ এমন এক গল্পের পসরা নিয়েই হাজির হলাম আপনাদের দরবারে। মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গেছে, অথচ এখনও গাড়ি ছাড়বার ঘণ্টা পড়েনি। এই নিয়ে ট্রেনের ভেতরে থাকা লোকজনের মধ্যে নানা রকম মতামত চলছে। আমার সেসব কথা শুনতে ভালো লাগছিল না, তাই ট্রেনের বাইরে দাঁড়িয়েছিলাম। এখনও ট্রেন ছাড়তে দেরি আছে। স্টেশনে বসে একজন ভিখারিনী গান গাইছে। হাতে বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে। তখনই দেখলাম যে এক যুবক সঙ্গে এক সদ্য যৌবন যুবতীকে নিয়ে ট্রেনে উঠল, আর ট্রেন যেন একটু নড়ে উঠল। বুঝলাম যে এবার ট্রেন ছাড়বে। মনে মনে একটু ভাবলাম যে ওদের জন্যেই কি ট্রেনটা দাঁড়িয়েছিল। নিজের মনেই একটু হেসে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে শুনতে পেলাম কিছু গ্রাম্য বৃদ্ধ নিজেদের ভিতরে কথা বলছে। মশাই, বড় গাছে নেমে যাব, প্রায় 5 মাইল, 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। এদের কাণ্ডই এই রকম। আসুন না সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বরগেছে স্টেশনে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পুড়লে, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই, তাও কদমতলায় এলো 1 ঘন্টা লেট। ওই আপিসের সময়টা একটু টাইম মতো যায়, তারপর সব গাড়িরই সমান দশা। আহ, কি যে ভুল করেছি মশাই এই লাইনে বাড়ি করে। রিটায়ার করলাম, কোথায় বাড়ি করি কোথায় বাড়ি করি। আমার শ্বশুর বললেন তার গ্রামে বাড়ি করতে। সে কোথায় মশাই? এই তো প্রসাদপুর। যেখানে প্রসাদপুরের ঠাকুর আছেন, মেয়েদের ছেলে পুলে না হলে মাদুলি নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুর বাড়ির সবাই রয়েছেন। তখন কি মশাই জানি 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলুম। দেখছি যেমনই ম্যালেরিয়া তেমনই যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25 খেলা খেলছে এই স্টুপিড গাড়িগুলো। উফ, 25 কি স্যার, 3-25 75 খেলা বলুন। আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে নরোত্তমপুর। ডেলি প্যাসেঞ্জারই করি, কান্না পায় এক এক সময়। ট্রেনের হুইসল বেজে উঠল। বুঝলাম ট্রেন ছেড়েছে। আমি যাচ্ছিলাম চাপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকে। মেসমশাই নাকি মৃত্যু শয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার অনুরোধে সেখানে চলেছি।
যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছাবো কে জানে। কামরার এক কোণের বেঞ্চিতে সেই যুবক ও তার সঙ্গে সেই প্রায় 20 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলাগাছাভাবে বাঁধা। সে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুটলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচোর কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে। ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে 2 হার্টস, নো ট্রাম্প, 3 স্পিডস। যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চের দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্পগুজব শুনতে শুনতে আসছিলাম বেশ। এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একাই। এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিত নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি, ভাই বোন কিংবা বামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকে আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তার নেই ঠিক। সন্ধে তো হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, পথ সুগম নয়। ট্রেন আটপুরে এসে দাঁড়ালো। জাঙ্গিপাড়ার পরে স্টেশন, তারপর আবার ছাড়ল। বড় বড় ফাঁকা মাঠে সন্ধে নেমে আসছে। লাইন ধারে কিঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র চাষা গাঁ নাউলাতে চেলে উঠছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চিংড়ি মাথায় ভিড়ছে। আবার মাঠ, জামগাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনই জানলার বাইরে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এইদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো, আর 2টো স্টেশন গিয়ে অজপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এই দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সেই অঞ্চলে নিতান্ত খাপছাড়া ও অনুপযোগী। যাকে আমার কেন ওসব ভাবনা। পিয়াসাড়া স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়ি আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্যে মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে না মারাপড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বলল, চাঁপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন স্যার? নদী প্রায় 8 মাইল। নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, নৌকাও বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞেস করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসাড়া স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলো না, উঠল না। ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞেস করল, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? আমি ওর দিকে চেয়ে বললাম, আপনি কি গাড়ির কথা বলছেন? যে কোনো গাড়ি, মোটর হোক, বাস হোক, কিংবা ঘোড়ার গাড়ি। লোকটা বলে কি, এই অজ পাড়াগাঁয়ে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কি তা বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না এখানে।
থাকা জায়গা রাস্তাঘাট তো নেই। এবার ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম, কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সেই কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করল, আচ্ছা, ওখান থেকে তিরুল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইল। তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটল। আমার দিকে একটু এগিয়ে এসে বসে বলল, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। তবে ইলোপমেন্টই হবে যা আন্দাজ করেছিলাম, কিন্তু তিরোলে কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বললুম, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে গলার সুর নামিয়ে বলল, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে। পাগলা কালীর বালা আনতে হবে ওরই জন্য। আমার বোন, কাল অমাবস্যা আছে না, কালকে পড়া নিয়ম। বাধা দিয়ে বললাম, মেয়েটি কি? চুপ করে আছে এখন প্রায় 2 মাস জানেন, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামনে রাখা কঠিন হয়। এত রাত যে হবে আমিও ঠিক না বুঝতে পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূর নয়, কিন্তু আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার। ধানবাদের কাছে সয়ালডি কলিয়ারি আছে না, ওই দিকে। এদিকের খবর কিছু জানি না স্যার, আসলে লোকে যেমন বলেছে তেমনই শুনেছি। কি যে করি এখন, এই মেয়ের সঙ্গে বিদেশ বিভুঁই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো, কিন্তু তাতে মুখশ্রী আরও কি সৌন্দর্যে দেখাচ্ছে। অমন সুন্দর মেয়ে নিয়ে এই বিদেশ রাত্রিকালে মাঠের মধ্য দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটবে বলে মনে করবার কোনো কারণ নেই। এক চাপডাঙ্গাতে কোথাও থাকা, কিন্তু পাড়া গায়ে অপরিচিত লোকেদের, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেবার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললুম, চাপডাঙ্গাতে কোনো লোকের বাড়িতে আশ্রয় নেবেন রাত্রে, তার চেষ্টা দেখব? না স্যার, আসলে ওকে না অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না জানেন, তাহলে ওর মেজাজ খারাপ হয়ে যাবে। তারপর যাই হোক, আমি ছাড়া আর কারো কাছে থাকবে না, খাবে না অবধি। ও যে কোনো তুচ্ছ ব্যাপারে ভীষণ ক্ষেপে উঠতে পারে, সে ভরসা করি না স্যার। ওর সে মূর্তি দেখলে আমি, ওর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতো ভয় পেয়ে যাই। বাবারে, সে না দেখাই ভালো, ও যেন অন্য মানুষ হয়ে যায় একেবারে। চাপডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি, অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাঁপাডাঙ্গার স্টেশনের কাছে লোকের বাড়িঘর সেরকম নেই। খানকতক বিচুলি ছাওয়ার ঘর, অধিকাংশ পান, বিড়ি, মুড়ি মুড়কি কিংবা মুদিখানার দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে 2-1খানা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে গেলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল, কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদী ধার পর্যন্ত তারা যায়, তবে নদী পার হবার উপায় নেই, তখন আমি আমার সঙ্গীটিকে বললুম, তা কি করবেন? নয়তো স্টেশনেই থাকবেন রাতে? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরোল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। আপনি আর একটু কষ্ট করুন না, আমার সঙ্গে একটু চলুন না। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন তো? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশায়ের অসুখ, সেখানে পয়সা কড়ি নিয়ে যত শিগগির পৌঁছানো দরকার। এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কার তরুণী ভগিনী, ছেড়েই বা যাই কি করে ওদের? তা হয় না, সঙ্গে যেতেই হবে, মেসোমশায়ের অদৃষ্টে যাই ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানরা কিন্তু ভরসা দিল,
তিরোলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায়। একটু খোঁজ করলেই হরদম লোক যাচ্ছে সেখানে। ভয়ভীত কিছু নেই। নদীর খেয়া থেকে বড়জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলেনি, অন্তত আমি শুনিনি। ছইয়ের মধ্যে বসে বসে সে প্রথম কথা কইল। যুবকটির দিকে চেয়ে বলল, দাদা, আমার শীত করছে, তোমার শীত করছে না? কি অপরূপ সুন্দর গলার স্বর, যেন সিতারের ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই জন্মেছে। বললাম, হ্যাঁ, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে। সঙ্গে কিছু আছে গায়ে দেওয়ার? যুবকটি বলল, না, গায়ে দেবার কিছু বৈশাখ মাসে তো আনিনি। বিছানার চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানেই গায়ে দে। মেয়েটি আবার বলল, এটা কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমি বললাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বলল, বল্লভপুরে যে দামোদর, আমি জানি, খুব বড় নদী না দাদা? ছেলেবেলায় দেখেছি। দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে 2 বার গিয়েছিল ছেলেবেলায়। তারপর খেয়াই নদী পার হবার সময় পূর্ণিমা ওর দাদাকে বলল, ভয় করছে দাদা, ডুবে যাবে না তো? ও দাদা, নৌকো দুলছে যে। ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক, দুলছে তো তাই কি? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বলল, দাঁড়ান বাবু মশাই, শ্যামকুড়ের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকাতেই বসুন। পূর্ণিমা বলল, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বলল, আপনিও খান, অনেক খাবার আছে। হ্যাঁ হ্যাঁ, দে না, ওকে দে, তুইও খা। কিছু তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুটলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করল। বলল, দেখো তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি বললাম, আচ্ছা, এ কোথাকার মিহিদানা? পূর্ণিমা বলল, বর্ধমান থেকে কেনা, আসবার সময়। খারাপ হয়নি, মুখে দিয়ে দেখুন তো। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর উপরে নৌকাতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণের সঙ্গে খাবার খাবো এভাবে। কেমন একটা শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী মর্মতন্ত অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজ যখন এই আবার সেই সন্ধ্যেটার কথা ও আমার সেই তরুণ সঙ্গীদের কথা ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে না দেখা হওয়াই উচিত ছিল। একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্মৃত বালিচরে এসে হাজির হলো। তিরল যাবার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়া বাদ গেল না। গাড়োয়ান বলল, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি। গাড়ি গাঁয়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যায়, বেশি দেরি হবে না বাবু। শ্যামকুড় গ্রামের মধ্যে গাড়ি ঢুকল। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি ঘরের পেছন দিয়ে রাস্তা। ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গিয়েছে। পাড় দেশের মাঠ, বন জঙ্গল খুবই কম। এখানে ওখানে মাঝে মধ্যে 2-4টে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বলল, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে
আপনাকে আমরা কষ্ট দিলাম তো? আরে না না, কি আর কষ্ট। আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিল। হঠাৎ বলল, কি আর কষ্ট? না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন হাসি কোনোদিন আমি হাসতে দেখিনি। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এই অপ্রকৃতির হাসি হীর মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসত না, অন্তত এ জায়গায় ও এই অবস্থায়। হঠাৎ ও দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপল। ব্যাপার কি? আমার ভয় হলো মেয়েটি ভালো অবস্থায় আছে তো। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে জানি না। তখন একদম কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়েই এসেছিল পৃথিবীতে। তার অমন সুন্দর প্রাণভরা হাসি তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বলল না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলছে। বোধহয় আমার একটু তন্দ্রাবেশ হয়ে থাকবে। কিন্তু হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখের কষ্টকর শব্দ আমার কানে যেতেই আমি পিছন ফিরে চাইলাম, কারণ আমি বসেছি ছইয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পেছনের দিকটায়। সেদিকটা বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওদিকটা চাঁচের পর্দায় আঁটা। আমি কোনো কথা বলবার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগ সুরে বলল, ওকে ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে। চাপা সুরে বলবার কারণ বোধহয় গাড়ির গাড়োয়ানের কানে কথাটা না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব ভাবছি। এমন সময় যুবকটি বেদনার্থ কণ্ঠে বলে উঠল। পরক্ষণেই বলল, কামড়ে দিয়েছে হাত, ধরবেন না, ধরবেন না। ততক্ষণ গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বলল, কি বাবু, কি হয়েছে? গাড়োয়ানের কথার উত্তর দেওয়ার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর দাদা বলল, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো কিছু বাধা দেবার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছলো এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামার পূর্বেই আমি ও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধ হয় মেয়েটির দাদারও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিতি বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রতিষ্ঠিত থাকবেই এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক এটাই বোধহয় এতক্ষণ ঠাউর করতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বলল, বাবু শিগগিরই চলুন, কাছেই পাতিহালের খাল, সেদিকে উনি না যান, টিপকলের আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গেছি আমরা যে যুবকটির পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারো মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় দূরশি আন্দাজ পথ ছুটে যাবার পরে একটা সরু খাড়ের ধারে পৌঁছালাম। তার পাড়ে নিবিড় কষার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটল যে এতক্ষণে ভেবে দেখারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা বা এর থেকে কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, আর কোনো দিকে কোনো জলা আছে? হ্যাঁ গাড়োয়ান? না বাবু, কাছে পিঠে আর জলা নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন ও অন্য দিকে যাই। আমি খালের ধারে রইলাম।
কারণ যুবকটি একলা অন্ধকারে, যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশী রাত্রের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘণ্টাখানেক বোধহয় হবে, অবশ্য তার বেশিও হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি নে। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলা শুনলাম, বাবু বাবু। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বলল, চলেন বাবু, সব রয়েছেন তিনারা আমাদের বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি এই সন্ধ্যের একটু পরেই। দেখি গোয়াল ঘরের এক পাশে একটি পরমা সুন্দরী স্ত্রী লোক বসে। আমি তো চমকে উঠেছি বাবু, এ কি! তারপর বাড়ির লোক এসে পড়ল, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনাদের খোঁজে বেরোলো। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলের এ কি কষ্ট বলুন দেখি। চলুন বাবু, গরিবের বাড়িতে পায়ের ধুলোটি দিবেন, দুটো ডাল ভাত রান্না করে খান দেখি। দিদি ঠাকুরের মাথাটা যদি একটু ভালো হতো না, তো দিদি ঠাকুরন যেন একদম লক্ষ্মী পৃথিবী। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, কতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরোল পৌঁছে দেবো দেখি। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছালাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এই পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবি, সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরল চলে যেতুম। আসলে নিয়তি যাকে যেখানে টানে। তিরল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। নিজের মনকে একবার তিরল গেলে ভালো হতো বোঝালেও পরের মুহূর্তে মনে হয় নিয়তি বলে যদি কিছু থাকে তবে সেই নিয়ন্ত্রক, আর আমরা সকলেই নেহাতি খেলার পুতুল। বাড়িটা ও দেশের চলনের মতো, মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া, বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা মাটির দেওয়ালের ব্যবধানে, সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠোনের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটা ছোট সেটার পেছনে দোর খোলা, কিন্তু বাইরে উঠোনে আসা যায় না, সেটি অতঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি 6 জনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করল পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতে পারবে না কিছুক্ষণ আগে এই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে, নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গিয়েছে। রাত 11টা প্রায় বাজে। পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জে হেসে বলল, ওরা সব এসেছে কেন জানেন? আমায় নাকি সবাই দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, 2খানা হাত 2খানা পা, আমায় আবার দেখবার কি আছে? আর কি কথা হলো? আর কিছু না তো। হ্যাঁ, আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই সব জিজ্ঞেস করছিল। তারপর বেশ দিব্যি সহজভাবেই বলল, আর বলছিল তোমার বিয়ে হয়নি। আমি বললাম, এবছর আমার বিয়ে দেবেন বলেছেন বাবা।
বলেই সে আমাদের পাতে ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করল। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি চোখ টিপল। পাগল হোক উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে অভাগীর ওষাদ এ জীবনে পূর্ণ হবার নয়। কিন্তু এ ধরনের দু একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলার এমন মিষ্টি সুর শুনেছি। এমন একটি সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতেই পারবে না। আমায় বলল, আপনাকে তো আমরা বড় কষ্ট দিলুম। আপনি কিন্তু আমাদের শৈলাডিতে যাবেন, কেমন দাদা? বেশ, যাবো বই কি দিদি, নিশ্চয়ই যাব। এই এই পুজোর সময়ে যাবেন কিন্তু বেশ। আমাদের ওখানে দুখানা পুজো হয়, একখানা কলিয়ারির বাবুরা করে আর একখানা বাজারে হয়। শখের থিয়েটার হয়। ওর দাদা এই সময় বলল, আর একটা জিনিস দেখবেন, হ্যাঁ, ওই সাঁওতালের নাচ, সে একটা দেখবার জিনিস। আসুন পুজোর সময়, ভারী খুশি হব আমরা আপনি এলে। পূর্ণিমা উৎসাহের সঙ্গে বলল, তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে আপনার। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বলল আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বলল, আচ্ছা তাহলে তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি। ডালের হাতায় তো আর দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলি মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। আহারাদির প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লুম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট কামরাটায় এবং আমি বড় কামরাটায়। এবার আমি নিজের কথা বলি। শরীর ও মন বড় ক্লান্ত ছিল। অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কতক্ষণ পরে জানি নে এবং কেন তাও জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলুম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে বা ওরকম কিছু। আবার ঘুমাবার চেষ্টা করি। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে, হয়তো পূর্ণিমার দাদা নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গোঙানি বা কাতরানির শব্দের মতো। একটু পরেই আর শব্দে শুনতে পেলাম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লুম। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দোর তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলুম। আধ ঘন্টা বেড়ানোর পর ফিরে এসে দেখি তখনও ওরা কেউ উঠেনি, এমনকি বাড়ির লোকও না। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরের দাওয়ায় এসে বসল। আমায় বলল, ঘুমুলেন কেমন বাবু? মশা কামড়ায়নি তো? এরা এখনো ঘুমোচ্ছেন বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম। তারপর সে উঠে কোথাও বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজল। তখনও পূর্ণিমার বা তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30টায় দস্তুর মতো বেলা। খুব রোদ উঠে গিয়েছে চারিধারে। রসিক আবার জিজ্ঞেস করল, এরা এখনো ওঠেননি? আমি বললাম, না কই না, উঠেনি তো। গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। আমার কাহিনী শেষ হয়ে এসেছে। বেলা 9টার সময় যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলে মনেই হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম, কিন্তু ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা। এই অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ করছিলাম, কিন্তু একবার দেখাটা দরকার, ব্যাপার কি ওদের। তবে জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধহয়, ঠিক বলতে পারি না, কারণ আমারও কিছুক্ষণের জন্যে বুদ্ধির লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি না আমার খেয়াল ছিল না।
প্রথমেই আমার চোখে পড়ল ঘরে এত রক্ত কেন। চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপুর হয়ে কেমন যেন এক অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্তে ভাসছে, মেঝে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের উপর পড়ে আছে। জীবিতা কি মৃত বুঝতে পারলাম না। একটা পাশবালিশ চৌকির উপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে, সেটাও রক্তমাখা। কিভাবে সম্ভব? আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল নাকি? লোকজন চারিধার থেকে এসে পড়ল। আমার জ্ঞান ছিল না। মাথায় জল টল ঢেলে দিয়ে আমায় সকলে চাঙ্গা করে 10-15 মিনিট পরে এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকল। তারা দেখল পূর্ণিমার দাদার গলায়, কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটুনো কোটার জন্যে একখানা বড় বটি গৃহস্থেরা দিয়েছিল। সেখানা রক্তমাখা অবস্থায় বিছানার উপাসে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব একটা বেশি রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোনো এক সময় এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূত, দিব্যি শান্ত নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে। আমার যখন জ্ঞান হয়, ঘরে ঢুকেছি তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর। আরও ছেলে মানুষ, নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়ঙ্করী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু, এক হাতে তার খড়গ, অন্য হাতে পরাভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্তর মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্তু, বটি, বিছানা উন্মুক্ততায় ঘুম সহজে ভাঙেনি তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ বেগে ঘুমল। পুলিশকেই কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালুম এই ঘোর অন্ধকার রাত্রে। অসহায় উন্মাদিনীর আর কি ছিল সেখানে? যদিও ওর অবস্থা থেকে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগাবাবু পর্যন্ত। শয়লাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন। ওর বাবার মুখে প্রথম শুনল, পূর্ণিমা বিবাহিতা, পাগল বলে ওর স্বামী ওকে নেয় না। সে কখনো জানে সে বিবাহিতা, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মা নেই, সব ভালোই ছিল। ওর মা মারা যাওয়ার পর বিয়ে দিই। প্রথম দিকে সব ভালোই চলছিল, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা পণ নেওয়ার জন্য অত্যাচার করতে থাকে। আমি চেষ্টা করেছিলাম আমার সর্বস্ব দিয়ে, কিন্তু শেষ অবধি পেরে উঠলাম না। ওরা আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিল। ওরা 2 ভাই বোন ছিল। দাদা বোনকে খুব ভালোবাসত, কিন্তু বাড়িতে ফিরে আসার পর দেখতে পেলাম যে ওর মাথা বিগড়েছে। ধুতুরা ফুলের বীজ গুঁড়ো করে খাইয়েছিল। অভাগী মরেনি, কিন্তু দেখতেই পাচ্ছেন সব। ও দাদা খুব চেষ্টা করেছিল ওকে সুস্থ করে তুলতে,
সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। নিজের কাছে কি ভরসায় রাখবো ওকে? স্বামীও নেয় না, দাদাকে মেরে ফেললো হতভাগী। আমি বৃদ্ধ মানুষ, ওকে রাঁচি পাঠানো ছাড়া উপায় নেই আর। ভদ্রবংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারের জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলুম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে ওঠার সময় তখন একগাল হেসে ও আমার দিকে চেয়ে বলল, আমাদের শয়লাডিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? আমাকে এই কথা বলে সে হাসতে লাগলো। সে হাসিতে যেন নিজের ভেতরের সব কষ্ট সে ভুলতে চাইছিল, নাকি আমার মনের ভুল সব। ও কি আদেও কিছু বুঝতে পারছিল? আমি মনের খবরের হদিশ জানি না, তাই সে নারীর মনের খবর আজও নেই আমার কাছে। ও বাবাকে বলল, দাদা, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি নে। দাদার কাছে আমার কানের দুল দুটো খোলা রয়েছে, কান দুটো বড্ড ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে যে। এরপর সে এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছিল। দুজন অচেনা মানুষের সঙ্গে, যারা রাঁচির গারদ থেকে এসেছিল, তাদের সঙ্গে সে যাত্রা করে বহু দূরের সে অচেনা ঠিকানায়। এসব বছর 30 আগের কথা। অনেকেই বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের উপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছাইয়ের স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্র লোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিত সে হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে, তখন ভাবি সে নিশ্চয়ই নেই। এতদিনে রাঁচির উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান আর ওকে কতকাল কষ্ট দেবেন। বহুবার রাঁচির ঠিকানায় গিয়ে তাকে দেখে আসার ইচ্ছে হয়েছে, কিন্তু মনের জোর পাইনি। কেন জানি না, তার সামনে গিয়ে একবার দাঁড়াবার মতো মনের শক্তি পাইনি। আর আজ শারীরিক বলও আর অবশেষ নেই, কিন্তু তবুও ওকে আর একটি বার দেখবার ইচ্ছে মনকে নিষ্কৃতি দেয় না। মনে হয় সেই অসহায় এবং নির্মল মনের নারীকে যদি আরেকবার দেখতে পেতাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে আরও একটি বার দেখতে পাওয়ার ইচ্ছে বড়ই বেড়ে চলেছে। বলা বাহুল্য, এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নামধাম ব্যবহার করেছি, কারণ সহজেই অনুমেয়। কিন্তু যা ঘটেছিল তা অবিকল রেখেই সব কথা জানালাম। যদি কেউ সেই হতভাগিনীকে কখনো একটিবার দেখতে পান, তবে তাকে জানাবেন যে এই এত বড় বিশ্ব সংসারে অন্তত একটা মানুষ তাকে আজও মনে রেখেছে। জানি না এই অনুভূতির কথা সে বুঝতে পারবে কি না, তবুও যদি সে একটুও বোঝে, তবে হয়তো জানবে এই পৃথিবীর বুকে সে একলা নয়। কোথাও কেউ একজন তার কথা আজও মনে করে। কেমন লাগলো আজকের এই গল্প? হয়তো 8-10টা গল্পের মতো এ গল্প নয়, কিন্তু জীবনপথের যে রোমাঞ্চকর যাত্রা এই গল্পে বলা হলো, তা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন, এই আশাই রাখলাম।